আম্পায়ার হিসেবে কে কাজ করবে? আমি বলি, আপনার বিবেক কোথায়? আপনি আম্পায়ার পরে আনেন। আপনি চিন্তায় সৎ হন, আগে আপনি চিন্তায় সৎ হন। আপনি চিন্তা করেন ভালো, তারপর আপনি চিন্তা করেন যে আপনি আসলে কি ভাবতেছেন। আই ক্যানট রিড ইউ। আমি আপনার এক্সটার্নাল অংশ দেখছি, ইন্টারনাল পার্টটা দেখতেছি না। সুতরাং আমি বলি, যারা পিয়ার চায় না, তারা বলে কি সরকার দুর্বল হবে। যাক না, সরকার দুর্বল, 5 বছরে 20 বার বদলাক। পিয়ার নিয়ে আপনার কাছে শুনছি, তাতে আমার রাষ্ট্রের কি হবে? সব রাজনৈতিক দল সরকারের প্রতি মানে অসন্তুষ্ট। আসলে সেটা কি আসলে সরকারের কাজের কারণে, না অনেকে আবার এটার মধ্যে ষড়যন্ত্র খোঁজেন যে আসলে নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য সবাইকে অসন্তুষ্ট রাখা হচ্ছে? ধরেন যে সরকারটাকে সবাই নিয়োগ দিয়ে বসাইলো, সবাই নিয়োগ দিছে। ইউনূস সাহেব বলছেন ছাত্ররা তার নিয়োগকর্তা, কিন্তু কেউ কি জুলাই দাবির থেকে পিছিয়ে গেছে? যে ওই যে আন্দোলনটা হয়েছিল তাতে কেউ ইনভলভ ছিল না, এমন কেউ কি আছে? না। কোনো দল কি আছে? কেউ কি বলতে পারবে আমরা আন্দোলনে ছিলাম না, কিংবা আমরা আন্দোলন করি নাই? এবং আন্দোলনের দাবিটা করতে তো কম করতেছে না। লক্ষ্যটা কি ছিল? ফ্যাসিবাদের পতন। সেই পতনে যখন সবাই একমত, সুতরাং সেই সরকারের বা সেই প্রতিনিধির বিচার আচার তারা তো সামনে বাড়তে না পারে। এটা গণতান্ত্রিক না অগণতান্ত্রিক, সেটা সেকেন্ড থট। এতে তো সবার ডিটারমাইন্ড হওয়ার কথা। এবং তোদের সবার লক্ষ্য যদি এক হয়, এই যে কথা বলছেন আপনি কেউ সন্তুষ্ট নয়, আপনার লক্ষ্যটা কি? লক্ষ্যটা তো এক এবং অভিন্ন হইতে হবে। কিন্তু প্রশ্ন হলো সরকারের পক্ষ থেকে সেই রকম আচরণ করা উচিত কিনা, যাতে সবার মধ্যে আস্থা তৈরি হয়। আমার কথা শুনেন, সরকারের রোলটা কি? আমি ভাই সরকারের পক্ষ যাচ্ছি না। আজিজ ভাই যেমন বললেন, ফ্রম ডে ওয়ান বলছেন সরকার নিরপেক্ষ না, এবং এখনো কথা আসছে যে একটা দলের প্রতি ওনার দুর্বলতা। এই যে আপনি বললেন না, বিভিন্ন সময় ভাই বলছে যে এনসিপির পক্ষে আপনি, আর বিএনপি কিন্তু ইঙ্গিত করছে হলো জামাতকে। তাহলে আপনি আমাকে বলেন, নিরপেক্ষতা নিয়ে যদি আপনি প্রশ্ন তুলে ফেলেন, তাহলে কালকে নির্বাচন দিলে নির্বাচনটা আপনার তরফ থেকে গ্রহণযোগ্য কেন হবে? কারো পক্ষ থেকে তো হচ্ছে না। না না, জামাতও সরাসরি বলেছে যে সরকারের উপদেষ্টাদের রেকর্ড আছে আমাদের কাছে, সেই জন্যই তো আমি বলছি। তাহলে কি আমাদের এখন এই মুহূর্তে কাজ কোনটা হবে? যে এই সরকার অধীনে নির্বাচন নয়, এই স্লোগান? কই নির্বাচনের দাবিতে তো অনর আছেন। কেউ নির্বাচনের দাবিতে শুধু নির্বাচনের দাবিতে অনর, কেউ নির্বাচনী ট্রাকের পাশাপাশি চালাচ্ছে অনেকগুলা ট্রাক। শাপলা না দিলে নির্বাচনে যাব না, সংস্কার বিচার না হলে নির্বাচনে যাব না, পিআর পদ্ধতি নিশ্চিত না হলে যাব না, লেভেল প্লেইং ফিল্ড না হলে যাব না, জাতীয় পার্টি সহ 12টা 14টা পার্টি ব্যান্ড না করলে যাব না। আপনাকে তো এগুলো সব ছাইটা ক্লিন কইরা না নির্বাচনী ট্রেনটা চলতে থাকবে একা। আপনি তো একা চলতে পারতেছেন না, আপনাকে তো টেনে ধরা হচ্ছে নানান ইস্যুতে। তার সাথে যারা নির্বাচন পরিচালনা করবে তার সম্পর্কে বক্তব্য যদি দায়িত্বশীল সবচেয়ে বড় দল এখন বলে যে একটা বিশেষ দলের দিকে ওনার দৃষ্টি বা কিছু, তাহলে আপনি যখন বলতেছেন এই সরকার নিরপেক্ষ না, তাহলে তার অধীনে নির্বাচনটা কি নিরপেক্ষ হবে? তাহলে আপনি জেনে শুনে কি নিরপেক্ষ নির্বাচন পাবেন না, এরকম একটা নির্বাচনের মাধ্যমে আপনারা যারা নিশ্চিত তারা ক্ষমতা আসবেন বলেই চাচ্ছেন? কতগুলো কথার তো লজিক থাকতে হবে। যে হয় বলতে হবে সরকারের কিছু করার নাই, সরকার ইম্পার্শিয়াল, নির্বাচন কমিশনকে নির্বাচন দিয়ে দিছে, নির্বাচন কমিশন নির্বাচন। একটা দিকে কিন্তু আমাদের থাকতে হবে, আমরা কিন্তু সেই জায়গাটায় নাই। 2 নম্বর, নতুন করে যোগ হয়ে গেল গণভোট। নতুন মানে এটা কিন্তু খুব পুরনো না, কিছুদিন আগে আপনি যে গণভোটটার সাথে যোগ করলেন, গণভোটের সাথে এখনো কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি গণভোটে হাঁ হইলেও হয় না। কেন হয় না জানেন? এটাকে তফসিলের সাথে রাখবে, মানে সংবিধানের তফসিলে রাখবে। এটা আইনি ভিত্তি হয় না, সংবিধানের বহু তফসিল থাকে। তো এটা আইনি ভিত্তি হবে যদি সংশোধনী আকারে যায়, অর্থাৎ প্রস্তাবনার ভিতরে যেতে হবে সংবিধানের। তফসিলে থাকলে আইনি ভিত্তি হচ্ছে না, তফসিলে আইন ভিত্তি হবে না। তফসিলটা হলে কি আপনি নথিজাত করে রাখলেন যে এরকম একটা ঘটনা ঘটছিল, বুঝাইতে পারছি, ওইটা ওইখানে থাকবে। এখন আপনি আসেন, জামাত ইতিমধ্যে বোধহয় শুরু করছেন নিম্নকক্ষ আগে থেকেই। এখন কেউ কেউ বলে এটা সংবিধানে নাই। আপনার রাজনীতিবিদদের ডিমান্ডের সাথে আপনি সংবিধান মিলাতে পারবেন না। কি পারবেন? না, সুযোগ নাই। আর যে কোনো সময় ডিমান্ড করতে পারি, ডিমান্ডটা জনগণ যদি মেনে নিতে পারে, জনস্রোত যদি তৈরি হইতে পারে, আপনি মানতে বাধ্য।
আবার যারা বলতেছে আমরা পিয়ার মানব না, তারও দোষ না, কিন্তু সে যদি পিয়ার না মানে আপনি ফোর্স করতে পারবেন না। বাট যদি আপনার লক্ষ্য থাকে একটা, ওই ফেসিজম যাতে না আসতে পারে, আমরা একটা সুন্দর গন্তব্যে যাব, সুন্দর একটা নির্বাচন করে যাব, সেই জায়গাটায় এই যে ঐক্যমত্য হতে পারতেছে না। আজকে প্রায় 1 বছর পরে, 1 বছর না 14 মাস পরে রেজাল্টটা কি আসছে জানেন? আমরা 5ই আগস্ট যেখানে দাঁড়ানো ছিলাম 2024-এ, ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়েছি। তার চেয়ে খারাপ জায়গায় আছি, খারাপ জানি না, অভ্যুত্থানের শক্তিগুলো দ্বিধা বিভক্ত হয়েছে, ঠিক সেই জায়গাটায় আছি। মাঝখানে বন্ধ হয়েছে কি জানেন? শুধু এই গোলাগুলিটা নাই, জঙ্গিবাদ দমনের ইস্যুটা নাই, এইগুলা নাই, নাহলে আপনি দেখেন খুন নাই, গুমখুন নাই। আমরা দাঁড়াই আছি কোন জায়গাটায় লাইলে? ওই যে 5ই আগস্টের পর যে জায়গা, ঠিক সেই জায়গাটা আমরা দাঁড়াই আছি। এখন আমরা নির্বাচন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক তাকে খুবই মানে নেগেটিভ ভাবে দেখেন কিনা? আমি ব্যক্তি আমাকে যদি বলেন, আমি আগেও বলছি, এখনো বলছি, আমি একেবারে দাবি সহকারে, আমার তখন না একটু খারাপ লাগে বলতে। প্রথম প্রশ্ন, রাজনীতিটা দেশপ্রেমিক কিনা। আপনার লক্ষ্য যদি হয় আপনার দেশপ্রেম, আজকে একজন ব্যবসায়ী বলতেছিল আমাকে, দেশে ব্যবসা বাণিজ্য নাই, এই সেই ইত্যাদি ইত্যাদি। ইয়েস, আমি মানলাম। নাম্বার 1, ওই লোকের ব্যবসা বন্ধ হয়ে গেছে যে লোক 200 কোটি টাকার কাছে 1200 কোটি টাকা নিয়ে 200 কোটির ব্যবসা করতো, 1000 কোটি মেরে দিত, তার জন্য সমস্যা হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, ব্যবসায়ী কিছু সমিতি আছে বড় বড়, আমি নাম বললে তারা আবার বলবে আমরা তো বলি নাই, আপনি জানেন, অমুক অ্যাসোসিয়েশন তমুক অ্যাসোসিয়েশন, তারা বলে ব্যবসা বাণিজ্য খারাপ। এরা কি করে? অ্যাসোসিয়েশনের কাজ কি? মান্থলি চাঁদা নেয়, এসির নিচে পয়সা থাকে, আর তদবির করে, ব্যাংক লোন স্যাংশন করায়। আমরা জানি তো এটা কি করে। কিন্তু আপনি ওই লোকটারে বললাম আমি পুরে ঘরে থাকতে রাজি আছি, সাবজেক্ট টু কন্ডিশন, আমার জীবনের নিশ্চয়তা, আমার জানমালের নিশ্চয়তা, আমার চলাফেরার স্বাধীনতা। আমি শাপলা চত্বরে লোক মারতে দেখেছি, আমি সেনা অফিসার হত্যা হইতে দেখলাম, আমি আয়নাঘর দেখলাম, ক্রস ফায়ার দেখলাম, বিনাবিচির হত্যা দেখলাম, ওসি প্রদীপ তাজা গুলি মেরে মেজর সিনহাকে মারে। সেটা কিন্তু এই মুহূর্তে নাই। এবং সেটা যখন নাই, আপনি তাহলে কি বলতে চান? আমার দেশ গরিব থাক, আমার দেশের ব্যবসা কমুক, এগুলো আমি জাতির স্বার্থে বলতেছি, কিন্তু আমার নিরাপত্তা দরকার। আপনি ব্যবসা করে আপনি ভালো থাকবেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে আপনি বাইরে চলে গেছেন, কিন্তু আমরা যারা এখানে আসি, এইগুলির মধ্যে দিয়ে হাঁটি, এখনো হাঁটতেছি, তাহলে আপনাকে আগে দেশটাকে রাষ্ট্র বানাতে হবে। এখনো দেশ রাষ্ট্র হয়নি, আমরা একটা সুযোগ পেয়েছিলাম যে দেশটাকে রাষ্ট্র বানাবো। এখন সেই রাষ্ট্র বানানোর থেকে আমরা সরে গেছি। কেন সরে গেছি? আমি পিয়ার পদ্ধতি চাই, দেশকে ভালোবেসে নয়। আমার 40টা সিট পাবো পিয়ার পদ্ধতিতে। আমি পিয়ার চাই না, তাইলে আমি 220টা সিট পেয়ে চূড়ান্ত মেজরিটি নেব, আমি আবার স্বৈরাচার হব। কিন্তু দুইটা লোকের, এই দুইটা দলেরই বলতে হবে, যিনি পিয়ার পদ্ধতি চান তাকে বলতে হবে পিয়ার পদ্ধতি দেশের জন্য এবং জনগণের জন্য ভালো কি না। যদি ভালো হয় আমি অ্যাকসেপ্ট করব, ব্যাখ্যা দিতে হবে তার। তারা ব্যাখ্যা দিচ্ছে তো সব জায়গায়, কোথায়? সব জায়গায় তারা দিচ্ছে দেশের জন্য ভালো। তাহলে যিনি চান না পিয়ার পদ্ধতি, তাকে বলতে হবে পিয়ার পদ্ধতি দেশের জন্য খারাপ কেন। দলের জন্য খারাপ হলে আমার কিচ্ছু আসে যায় না, রাষ্ট্র এবং জনগণের জন্য ভালো কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যাডভোকেট রাজ্জাক দুই দলে কিন্তু সুন্দর করে বলছে যে, কেউ বলছে যে পিয়ার খারাপ। আমার এই শোতে আজিজ ভাই রয়েছে, পিয়ার কি কি কারণে খারাপ, শোতে অনেকে এসে বলছে পিয়ার কি কি কারণে ভালো। বলেন না। এখন প্রশ্ন এই যে বলছেন, আসলে এই বিষয়টা আমি বলি আম্পায়ার হিসেবে কে কাজ করবে? আমি বলি আপনার বিবেক কোথায়? আপনি আম্পায়ার পরে আনেন, আপনি চিন্তায় সৎ হন। আগে আপনি চিন্তায় সৎ হন, আপনি চিন্তা করেন ভালো, তারপর আপনি চিন্তা করেন যে আপনি আসলে কি ভাবতেছেন। আই ক্যানট রিড ইউ, আমি আপনার এক্সটার্নাল অংশ দেখছি, ইন্টারনাল পার্টটা দেখতেছি না। সুতরাং আমি বলি, যারা পিয়ার চায় না, তারা বলে কি সরকার দুর্বল হবে। যাক না, সরকার দুর্বল, 5 বছরে 20 বার বদলাক, পিয়ার নিয়ে আপনার কাছে শুনছি না, তাতে আমার রাষ্ট্রের কি হবে?